নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, ছাত্রছাত্রীদের মধ্যে ডাক টিকিট সংগ্রহ করে এবং তার চিঠি লেখার আগ্রহ বাড়াতে দেশজুড়ে বিভিন্ন স্কুলে ফিলাটেলি ক্লাব খুলতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় প্রথমবার ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ফিলাটেলি ক্লাব চালু হলো রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুলে। সোমবার এই প্রকল্প উদ্বোধন করেন ডাক বিভাগের উত্তর দিনাজপুর ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট রোশন হেমব্রম। প্রসঙ্গত, স্ট্যাম্প কালেকশন, স্ট্যাম্প নিয়ে পড়াশোনা, স্ট্যাম্প নিয়ে গবেষণার আরেক নাম ফিলাটেলি। সারা বিশ্বে অনেক ফিলাটেলিক কালেক্টর রয়েছেন। এবার সেই ফিলাটেলিক কালেক্টর বাড়ানোর লক্ষ্যে স্কুলে স্কুলে ফিলাটেলি ক্লাব গঠন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে ডাক টিকিট সংগ্রহ নিয়ে আগ্রহ বাড়াতে গড়ে তুলতে হচ্ছে রায়গঞ্জে পথ চলা শুরু করলো এই ফিলাটেলি ক্লাব। সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের উপাধ্যক্ষ তপন কুমার আদক জানিয়েছেন, জেলার মধ্যে প্রথম আমাদের স্কুলে এই ক্লাব চালু হলো। এর মাধ্যমে প্রভূত উপকৃত হবে পড়ুয়ারা, এটা গর্বের বিষয়। Postal Department, the Uttar Dinajpur Postal Department, they have actually inaugurated a club that is called the Philately Club for the students, for the school students. And this is the first time they have inaugurated in our district, and this is the first school they have selected and they have inaugurated this club. And the members, those who have enrolled in this club, they can actually collect different type of stamp, and they can know about the postal department different type of competition, and they can collect the actually stamp from different country, as well as the exchange of stamp can be done. And moreover, the thing is that those who have opened the account and those who have actually enrolled in this club, they will be now knowing everything related to the any competition that is organized by the postal department. Okay, so this is actually first of all, what I can say, this is a very proud moment for our institution, that and the postal department also, they have actually selected the first school, this one. অন্যদিকে রায়গঞ্জ মোহনবাটি ডাক অফিসে উপ অধিকর্তা দেবকুমার মুখার্জি বলেন, এই ফিলাটেলি ক্লাবে 250 টাকা অ্যাকাউন্ট খুলতে পারা যাবে। অ্যাকাউন্ট খুলতে দেশ বিদেশের ডাক টিকিট রিলিজের সাথে সাথেই তা সর্বপ্রথম পেয়ে যাবে অ্যাকাউন্ট হোল্ডাররা। ফিলাটেলি ক্লাব উদ্বোধন করার আমরা উত্তর দিনাজপুর জেলায় প্রথম ফার্স্ট ফিলাটেলি ক্লাব আমরা উদ্বোধন করলাম সারদা বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়ামে। সেইখানে আজকে প্রথম উদ্বোধন হলো। এর উদ্দেশ্যটা কি ক্লাবে? অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যেটা জানি আর কি, কিং অফ হবি বলতে ফিলাটেলিকে বোঝায়। মানে যতগুলো হবি আছে তার মধ্যে ফিলাটেলি হচ্ছে ইজ দ্য বেস্ট। কারণ এই ফিলাটেলির মাধ্যমেই তারা বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে, বিদেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। আর এই টিকিটগুলো যে এক একটা এক এক সময় রিলিজ হয়, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সেই সমস্ত জায়গার ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক নিদর্শন, খেলাধুলার যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন ওয়ার্ল্ড যখন কাপ পেয়েছিল ক্রিকেটে, সেই সময় যেমন টিকিট রিলিজ হয়েছিল। আর যারা এই ক্লাবের মেম্বার হবেন তারা প্রথম গোটা ভারতবর্ষে তথা যে টিকিটগুলো রিলিজ হবে ফার্স্ট সেটা ওদের কাছে এসে সরাসরি পৌঁছায়। এই অ্যাকাউন্ট খুলতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, মাত্র 250 টাকার প্রয়োজন হয়। 250 টাকা দিয়ে অ্যাকাউন্টে পিডি অ্যাকাউন্ট, ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট খুললে পরে তারা 200 টাকার টিকিট তৎক্ষণাৎ তারা ডাকযোগে পেয়ে যাবে। বিভিন্ন জায়গায় যে ডাক টিকিটগুলো আমাদের বের হচ্ছে, রিলিজ হচ্ছে, সেই টিকিটগুলো প্রথম পাবে। এছাড়াও পরবর্তীতে যারা যেমন দেবে, 100 দিলে 100 টাকার টিকিট চলে আসবে, 200 টাকা দিলে 200 টাকা। এর একটা বিশেষ আছে, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের এক একটা, কাউরি 25 বছর পূর্তি, কাউরি 100 বছর পূর্তি, তোরা ফার্স্ট ডে কভার বলে একটা কভার বের করে। যেমন রায়গঞ্জ কর্নেশন স্কুলে একটা ফার্স্ট ডে কভার বেরিয়েছিল, সেটা যেমন সমস্ত ফিলাটেলি মেম্বার যারা আছেন, ফিলাটেলি ক্লাবের যারা মেম্বার আছেন, তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। এটা একটা মহতী একটা মানে হবি আর কি, বেস্ট হবি। তো সুতরাং আমি আশা করব যে আপামর রায়গঞ্জের তথা উত্তর দিনাজপুর জেলার যারা আছেন তারা এসে আমাদের এখানে আসবেন এবং আমাদের পিডি অ্যাকাউন্ট করবেন। উৎসবের মরশুমে ক্রমাগত বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম, যার জেরে টান পড়েছে মধ্যবিত্তের হেসেলে। গত 15 দিনে 30 থেকে 35 টাকা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে সরষে সহ একাধিক ভোজ্য তেলের দাম। সরকারিভাবে আমদানি শুল্ক এবং বিদেশে পাম তেলের মূল্য মেট্রিক টন প্রতি $100 বেড়ে যাওয়ায় দেশীয় বাজারে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে ব্যবসায়ীরা। বিভিন্ন ভোজ্য তেলের ওপর মৌলিক শুল্ক বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। উৎসবের মরশুমে খুচরো বাজারে ভোজ্য তেলের দাম চড়ছে হু হু করে। গত 15 দিনের মধ্যে সরষের তেল সহ সমস্ত ভোজ্য তেলের দাম লিটার প্রতি 30 থেকে 35 টাকা বেড়ে গিয়েছে। অপরিশোধিত তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর মৌলিক শুল্ক বাড়িয়ে 20% করা হয়েছে।
তার কারণে বাজারে তেলের দাম ক্রমশই বেড়ে চলেছে। বর্তমানে খুচরো বাজারে সরষের তেলের দাম 160 থেকে 170 টাকা প্রতি লিটার। পাইকারি বাজারে পাম তেল, সূর্যমুখী তেল ও সয়াবিন তেলের দামও বহুল অংশে বেড়ে গিয়েছে প্রতি লিটারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের বাড়িতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি মাথায় হাত পড়েছে রেস্তোরাঁ মালিকদেরও। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় তেলের দাম খানিক বৃদ্ধি পায়, কিন্তু এবছরে তা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, একদিকে সরকারিভাবে আমদানি শুল্ক বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালয়েশিয়া, যেখান থেকে প্রধানত পাম তেল আমদানি হয়, সে দেশে পামের দাম প্রায় $100 বৃদ্ধি পেয়েছে। ফলে বিদেশ থেকে পাম তেলের আমদানি কমে যাওয়ায় বাজারে চরম ক্রাইসিস তৈরি হয়েছে, যার জেরে স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে সরষের তেল কিংবা অন্যান্য ভোজ্য তেলের দাম। পরিতোষ পাল নামের রায়গঞ্জের এক বাসিন্দা জানিয়েছেন, ভোজ্য তেলের দাম বাড়ায় চরম সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত মানুষেরা। অবিলম্বে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, এটা তখন সাধারণ লোকের জন্য খুব অসুবিধা হবে, খুব মধ্যবিত্তদের জন্য। আর যাদের পয়সা কড়ি আছে তাদের তো কোনো অসুবিধা নেই, আর বেশিরভাগই তো মধ্যবিত্ত, সবার এটা খুব অসুবিধা। যারা দিন আনে দিন খায় তাদের জন্য খুবই অসুবিধা হবে। এখন কিনতে গেলে প্রায় 30-35 টাকা আগের থেকে বেশি লাগতেছে এখন, আগে যা লাগতো। ইনকাম সোর্স কি বেড়েছে? না, ইনকাম সোর্স বাড়েনি, ইনকাম সোর্স বাড়েনি, জিনিসের দাম বেড়ে গেছে। কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে, সাধারণ লোকের জন্য খুবই অসুবিধা। কি চাইছেন তাহলে? আমরা চাইছি যে এটা দামটা কমুক। শ্যামচরণ বর্মন নামের এক ব্যক্তি বলেন, সবজির মতো সরষের তেলের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গরিব মানুষ খাবে কি? সাধারণ মানুষের মানে বাজার খরচ করতে নাভিশ্বাস উঠে গেছে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম চড়া। আজকে যেমন কাঁচা লঙ্কা, সামান্য একটা ক্ষুদ্র জিনিস কাঁচা লঙ্কা 50 টাকা পোয়া, তার 200 টাকা কেজি। এবার কৃষকরা যখন জন্মায় তো কৃষকরা পায় কত? 80 টাকা কেজি। বাজারে বিক্রি হচ্ছে কত? 200 টাকা কেজি। এবার দেখুন এবার দেখুন সরষার তেল অতিরিক্ত দাম বেড়ে গেছে। সোয়াবিনের তেলটারও দাম বাড়ছে, যে কোনো সাদা তেল হোক আর সরষার তেল হোক, প্রত্যেকটা তেলের দাম বেড়ে গেছে। এই সময় পূজার মৌসুমে এখন আজকে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা এই যে কাপড় চোপড় কিনবে, আজকে খাওয়া খাদ্য জোগাড় করবে নাকি বাচ্চাদের কাপড় চোপড় জোগাড় করবে, মানে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। এই জন্য আমাদের সাধারণ মানুষের কঠিন অসুবিধায় পড়ে গেছে এই জিনিসের দাম বাড়াতে। ভোজ্য তেল বিক্রেতা প্রাণগোপাল কুণ্ডু জানিয়েছেন, ভোজ্য তেলের দাম অতিরিক্ত বেড়েছে, ফলে বিক্রি কমে গিয়েছে, মানুষ কম পরিমাণে তেল কিনছেন। তেলের দাম অস্বাভাবিক বাড়ছে। তেলের দাম অতিরিক্ত বাড়াতে আমাদের সেল একদমই কমে গেছে। তেল এখন যা বিক্রি ছিল তার চেয়ে প্রচুর পরিমাণে কমে গেছে। এখন তেলের দাম অতিরিক্ত হয়ে গেছে, আর দাম অতিরিক্ত হওয়াতে বিক্রিবাট্টা অনেক কমে গেছে। বলছে যে এত তেলের দাম বেশি, তারা যেখানে 3 প্যাকেট নেয় বা 2 প্যাকেট নেয়, তারা 1 প্যাকেট নিচ্ছে, কোনো রকমে চালাচ্ছে। অভিষেক দাস নামের এক রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, গত 7 থেকে 15 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। তেলের দাম বাড়লেও রেস্তোরাঁর খাবারের দাম বাড়ানো যাচ্ছে না, ফলে ক্ষতির মুখে ব্যবসা। সমস্যা বলতে দেখুন, প্রথমত জিনিসের দাম আমাদের একই রাখতে হয়েছে, আর প্রতিদিন জিনিসের দাম একের পর এক বেড়েই যাচ্ছে। যেমন শুধু ভোজ্য তেল নয়, সাথে শাক সবজি সব কিছুর দামই বাড়ছে, কিন্তু তেলের দামটা যে এত মাত্রাতিরিক্ত বেড়ে যাবে ভাবতেই পারা যাচ্ছে না। যার ফলে কি বলবো, মানে যেই তেল এক সময় 105-10 টাকা ছিল, সেটা 140, 50, 150, 160, 65 টাকা হয়ে যাচ্ছে। তো এই 7 দিন থেকে 15 দিনের গ্যাপেই মোটামুটি 30-35 টাকার মতন বেড়ে গেছে। আরও বলছে বাড়বে পুজোর আগে। তো এইভাবে করলে আমরা তো কীভাবে ব্যবসা করবো বলুন? কারণ আমাদের জিনিসের দাম তো চট করে বাড়াতে পারছি না। এবার জিনিসের দাম যদি আমি ফটাফট বাড়িয়ে দিই, তাহলে তো আর কাস্টমার আসবে না, কাস্টমার কমে যাবে। তেলের দাম বাড়ার ফলে শুধু রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নয়, বাড়ির সাধারণ মানুষেরও তো জীবনযাপনের ক্ষেত্রে যা রান্নাবাড়ির মানে করতে অসুবিধা হচ্ছে না। এত দাম বাড়লে কি করে হবে বলুন? মানে খুব বাজে পরিস্থিতি হচ্ছে। আমরা চাই যে তেলের দামটা যদি কমে যায় তাহলে সবার অনেক উপকার হয়। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, প্রতিবারই তেলের দাম বাড়ে, কিন্তু এবারে সমস্ত ভোজ্য তেলের দাম অতিরিক্ত বেড়েছে, যার কারণ
আমদানি শুল্ক বৃদ্ধি ও বিদেশে পামের দাম বৃদ্ধি, যদিও আগামীতে দাম নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আরসিটিভির তরফ থেকে সেই খবরটা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করবার জন্য। এটা সকলের মনেই একটা চিন্তার কারণ হয়েছে, হঠাৎ কেন একটা ভোজ্য তেলের দাম এরকমভাবে বেড়ে গেল। তা আমরা যতটুকুন খবর পেয়েছি, আমাদের যে শহরে বা দেশে যে ভোজ্য তেলের চাহিদা পূরণ করতো বিশেষভাবে পাম তেল, যেটা মালয়েশিয়া থেকে আসতো। তা মালয়েশিয়াতে পাম তেলের দাম $100 বেড়ে গেছে। আগে 980 থেকে 990 ছিল, এখন প্রায় 1080 হয়ে গেছে ব্যারেলের ডলারের দাম। ওখানে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, এবং সেকেন্ডলি যেটা আমাদের কেন্দ্র সরকার আমদানি শুল্কটা প্রায় 22 থেকে 25% বাড়িয়ে দেয়। এই কারণে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। তখন তাতে কি হচ্ছে যে আমাদের বিদেশ থেকে তেল আমদানিটা কম হচ্ছে। তেল আমদানি কম হওয়াতে আমাদের দেখা যাচ্ছে এখানের যে তেলের যোগান, সেই যোগান আমাদের সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। তার জন্য ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে, তেলের দামটা এটা একটা কারণ বাড়ার। তবে আশা করা যায় পুজোর মরশুমটায় কোনো রকম মেকআপ হলেও আগামী দিনে হয়তো আমরা খুব শীঘ্রই তেলের দামটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে রায়গঞ্জে গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো সোমবার। উদ্যোক্তা দিশা ফাউন্ডেশন এদিন রায়গঞ্জে উদয়পুরের সংস্থার পক্ষ থেকে বেশ কিছু দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। উপস্থিত ছিলেন সুকুমার বাড়ুই, অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উদ্যোক্তারা। পুজোর মুখে নতুন পোশাক পেয়ে খুশি সকলেই। আজকে আমরা প্রতি বছরই আমরা এই দুর্গাপুজোতে আমরা কিছু বস্ত্র দান করে থাকি। কাদের মধ্যে এগুলো দান করছেন? দুস্থ মানুষদের উপরে, যারা কাজ করতে পারে, অনেকে আছে কাজ করতে পারে না, তাদেরকেও দেওয়া হয়, এবং যারা ফ্যামিলি তাদেরকেও দেওয়া হয়, যাতে তাদের হাতে যদি আমি একটা বস্ত্র দিয়ে যদি এই উপকারটা করতে পারি, সেই হিসাবেই আমরা এই দিশা ফাউন্ডেশন, আমরা এই সকল সদস্যরা মিলে আমরা এই প্রচেষ্টাটা করি, প্রতি বছরের ন্যায়ই করি। কত বছর ধরে করছেন? 7 বছর, বিগত 7 বছর পুজো। আজকে কতজনকে দিচ্ছেন আপনি? আজকে 160। প্রতিবারের মতো এবছরও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে বিশেষ উপহার দিয়ে এসেছে রায়গঞ্জে হোটেল KLB গ্র্যান্ড। এবারও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। ভূমি রেস্তোরাঁয় থাকছে একাধিক কুইজিনের সম্ভার, সঙ্গে থাকছে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুরি এবং বাঙালিয়ানা খাবার। এছাড়া রুফটপ OTT-তে থাকছে কম্বো প্যাকেজ। OTT-র সামনে থাকছে ব্র্যান্ডের পারফরমেন্স। পুজো উপলক্ষে পুরো সেটআপ তৈরি করা রয়েছে। সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে KLB গ্র্যান্ড কর্তৃপক্ষ। সবাইকে, সকল দর্শকবৃন্দকে আমাদের শারদীয় তরফ থেকে নমস্কার জানাচ্ছি, প্রীতীয় শুভেচ্ছা। এবারে ভূমি রেস্টুরেন্টে যেরকম তো আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি, ভূমি রেস্টুরেন্টে আমাদের অনেকগুলো কুইজিনের সম্ভার আছে। চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, তন্দুর আছে, বেঙ্গলি আছে। তার সঙ্গে অ্যাড অন যেটা হয়েছে সেটা আমাদের যে রুফটপ যে OTT আছে, OTT-তে আমরা কম্বো মিলের এবারে প্রভিশন রেখেছি, তাতে চাইনিজ কম্বো, বিরিয়ানি কম্বো এইসবগুলো থাকবে। সঙ্গে আমরা অ্যাডিশনাল হিসেবে OTT-র সামনে একটা রায়গঞ্জ রকার্সের ব্র্যান্ডের একটা পারফরমেন্স রেখেছি। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন 3টে ব্যান্ড সেখানে পারফর্ম করবে। সঙ্গে তো খাওয়া দাওয়া আছেই। বিশেষ আকর্ষণ এটা লাইভ মিউজিক তো আছে, আর পুরো রেস্টুরেন্ট যেমন আপনারা দেখেছেন, রেস্টুরেন্ট বা উপরে টেরাস সবই আমাদের পূজার থিমেটিক একটা সেট আপ করে ফেলেছি অলরেডি। এই অফারটা কতদিন চলবে? এটা চলবে আপনার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টা দিন চলবে এটাতে। বাঙালিদের জন্য খাবার, বাঙালিদের জন্য সম্ভার আছে, যেমন আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গের খাবার যেগুলো আছে, ঘরোয়া খাবার আছে, সেরকম যেমন আছে, কিছু বাংলাদেশি প্রিপারেশন আছে। আর সবার আর একটা ইনফরমেশন, যেটা আমরা লেট নাইট অবধি আছি, টিল 1 o'clock অবধি আমাদের রেস্টুরেন্ট আর আদার আউটলেটসগুলো ওপেন থাকবে পুজোর কটা দিন। OTT-ও খোলা থাকবে সেই সময়। সোমবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জে ঐতিহ্যবাহী বিজয় সংঘের পুজো। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিক্রমজিৎ পাল, সাধন বর্মন সহ অনেকেই। পুজো কমিটির প্রতিনিধি অরিত্র দত্ত বলেন, এবারে তাদের পুজো 52তম বর্ষে পদার্পণ করলো। পুজো মণ্ডপটি তৈরি হয়েছে কেদারনাথের মন্দিরের আদলে। এখন থেকে প্রচুর মানুষ ভিড় করছেন পুজো মণ্ডপে। সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আমাদের 5 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শ্রী সাধন কুমার বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছে। আমরা সংক্ষিপ্ত কিছু বলার জন্য
সমৃদ্ধি আপনাদের সকলের জীবন যাতে খুব ভালোভাবে আনন্দ উপভোগ করুন এই কামনা করে সমস্ত যারা ক্লাব কর্তৃপক্ষ আছে, সভাপতি, সম্পাদক, শুদ্ধ সমস্ত সদস্যবৃন্দ, আদলে দুর্গা মণ্ডপ উপস্থাপিত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রথমেই ধন্যবাদ জানাই বিজয় সংঘের সকল কর্মকর্তা যারা সদস্য। আজকে উদ্বোধনে আমাদের সকলের প্রিয় এমএলএ শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়, আমাদের এসডিও স্যার, আমাদের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার মহাশয়, আমাদের বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ পাল, আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর সাধুদা এবং অর্ণব মণ্ডল, এরা সকলেই এসে উপস্থিত হয়েছিলেন। আমাদের পূজার বিশেষ আকর্ষণ এবার আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের এবার কেদারনাথের আদলে মণ্ডপ তৈরি হয়েছে, এটাই এবার আমাদের বিশেষ আকর্ষণ। প্রতিমা লাইট এবার আমাদের প্রতিবারে নেই, এবারও চন্দননগর থেকেই লাইট এসেছে। আর প্রতিমা আমাদের এখানে রায়গঞ্জের যেটা লোকাল কুমারটুলি, সেখান থেকেই আমাদের প্রতিমাটা এসেছে, লোকাল শিল্পী। কি আশা করছেন, কেমন দর্শনার্থী হবে? দর্শনার্থীদের এবার ভিড় তৃতীয়া থেকেই দেখা যাচ্ছে, আশা করছি গতবারের থেকেও এবারের দর্শনার্থী অনেক বেশি হবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।